আমি মনে করি 24-এর অভ্যুত্থান আমার মধ্যে অন্তত বোধতাটা দিয়েছে, আমাকে একটা লজ্জার জায়গায় ফেলেছে। সুবিধাভোগী বলেন তাহলে বলতে হবে আমি কি সুবিধা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাস আজকে থেকে 200 বছর পর লিখতে গেলে 24-এর অভ্যুত্থানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। মানে যদি তারেক রহমান সাহেবের সাথে আমার কোনো বিরোধ থাকে, সেটা দুনিয়ার কেউ না জানুক, আমার তো জানতে হবে। আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না বা ফেরার সুযোগ আছে মানে কি? মানে এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কোথায়? হাওয়ায় মিলে গেছে? এটা তো হয় না। বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী, তারা আওয়ামী লীগ করে। আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমরা সব মানি, কিন্তু তাল গাছ আমার সব দুর্নীতিবাজির বিচার চাই, নিজের মামুনটা ছাড়া। আমার ব্যক্তিগত যদি আমার ইচ্ছার কথা আজকে জানান, প্রবলি সমকাল দ্য ফার্স্ট নিউজ পেপার যেখানে আমার বলতে হচ্ছে আমি লজ্জিত। বিএনপিকে খুশি করতে চাই না ভাই, বিএনপিকে খুশি করতে চাই না। আমার বিএনপিকে খুশি করার কোনো দরকার নেই। আমার জন্মের আগে 54 সালে আমার দাদা মন্ত্রী হয়েছে। আমার দাদা বঙ্গবন্ধুরও সিনিয়র ছিলেন, বঙ্গবন্ধুও দাঁড়ায় থাকতো আমার দাদার সামনে। গত 16 বছর কিন্তু আমি এটাকে আওয়ামী লীগ বলি না, এটা ছিল হাসিনা তন্ত্র, ছিল হাসিনা লীগ ছিল। হ্যাঁ, কারণ আমি কিন্তু জন্ম হয়েছে এবং বড় হয়েছে একটি অ্যান্টি আওয়ামী লীগ ফ্যামিলিতে। সো আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই আমাদের পুরো জীবনটা গিয়েছে। 2018 থেকে কিছুদিনের জন্য হয়তো ব্যতিক্রম ছিল। দর্শক, সমকাল সংলাপে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছেন বিকল্পধারার মুখপাত্র জনাব মাহিবী চৌধুরী। তার সঙ্গে আজকে পুরো সময়টা জুড়ে আমরা থাকবো, সমসাময়িক অনেক বিষয় নিয়ে তার সাথে আজকে আলাপ হবে। চলুন জনাব মাহিবী চৌধুরী, 24-এর যে জুলাই গণ অভ্যুত্থান, সেটা আপনার চোখে কেমন? কি দেখলেন, কি বুঝলেন, কিভাবে হলো? 24-এর এই গণ অভ্যুত্থান অথবা যে বিপ্লব যেটা হয়েছে, এটার চেতনাটা কি আসলে? চেতনা আসলে বললে একটু কঠিন শোনা যায়। চেতনা নিয়ে এত বেশি রাজনৈতিক বাণিজ্য হয়েছে যে চেতনা শব্দটা না বলে আমি বলি যে এটা একটা প্রজন্ম আকাঙ্ক্ষা জন্ম হয়েছে, একটা প্রজন্মের স্বপ্ন বাংলাদেশকে নিয়ে। সেটা 24-এর এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রজন্ম একটা আওয়াজ করে বলেছে যে ভাই আমাদের স্বপ্ন হচ্ছে এটা আমরা চাই। এটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট। বাংলাদেশের ইতিহাস আজকে থেকে 200 বছর পর লিখতে গেলে 24-এর অভ্যুত্থানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। 35 বছরের জমে থাকা ক্ষোভ, হতাশা, রাগ, দুঃখ, ব্যর্থতা, নির্যাতন, অপরাজনীতি সবকিছু গিয়ে একটা ভেন্ট আউট হয়েছে 24-এ এসে। 24-এ সবাই মিলে বসে আমরা একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। তার মানে বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে প্রজন্ম, প্রতিটা ক্ষেত্রে যেভাবে বৈষম্যের শিকার ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসতে চেয়েছে। শতকরা 0.1% কিন্তু আসলে কোটার দাবিদার না সরকারি চাকরিতে। তাহলে বাকিরা কেন নেমে আসলো? মুগ্ধ কেন জীবন দিল? মুগ্ধ তো সরকারি চাকরির কোটার দাবিদার ছিল না, সেও কেন জীবন দিল? কেননা বৈষম্যের শিকার আমরা, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য। আমার এই প্রজন্ম অতিষ্ঠ হয়ে গেছে এই বৈষম্যে, যে আমরা সবাইকে সমান দেখতে চাই, দেশটা কারো একার না। স্লোগানগুলো কিন্তু কান পাততে শোনা যায় যে লক্ষ শহীদের রক্ত কেনা, দেশটা কারো বাপের না। সো এই একটা স্বপ্ন থেকে আমি মনে হয় যে যেই একটা বড় ধরনের ব্যাপক পরিবর্তন শুধুমাত্র সরকারের পতন হয়েছে আমি মনে করি না। আমি মনে করি 24-এ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশের সকল মানুষের মননের মধ্যে একটা পরিবর্তন আসছে, চিন্তার মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা কিন্তু ভেরি সিগনিফিকেন্ট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী আমাদের, তিনি দেশ ছেড়ে পালাবেন, কেন ভাববো? এটা ভাবা উচিত না তো। বঙ্গবন্ধুও কিন্তু বাংলাদেশের ইতিহাসের আরেকটা অবিচ্ছেদ্য অংশ, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তার কন্যা দেশ থেকে পালিয়ে যাবে, এটা কেন আমরা চিন্তা করবো? এরকম পরিস্থিতি কেন আসবে এটা আমি ভাববো কেন আশা করবো? কখনোই আশা করিনি, কিন্তু তাকে চলে যেতে হয়েছে। এটাই ছিল তার জন্য বাস্তবতা। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে? দেখেন, মানে আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে না বা ফেরার সুযোগ আছে মানে কি? মানে এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ কোথায়? হাওয়ায় মিলে গেছে? এটা তো হয় না। বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী, তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে তারা ধারণ করে, আওয়ামী লীগের চেতনায় বিশ্বাস করে। আপনি তাদেরকে প্যাকেট করে বঙ্গোপসাগরে ফেলাই দিবেন? সো এই যে একটা ইনক্লুসিভ বাংলাদেশ, এই জায়গায় আমাদের ব্যর্থতা ছিল। এবং গত 16 বছর কিন্তু আমি এটাকে আওয়ামী লীগ বলি না, এটা ছিল হাসিনা তন্ত্র, ছিল হাসিনা লীগ ছিল। হ্যাঁ, সেখান থেকে আপনি তার সমস্ত দায়ভার যদি আপনি আওয়ামী লীগের উপর বর্তান তাহলে খুব মুশকিল হবে। কেননা বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী তো আসলে আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের ধ্যান ধারণাকে তারা ধারণ করে এবং খুব শক্তভাবে ধারণ করে। আমার জন্য বোঝা খুব সহজ, কেননা আমি কিন্তু জন্ম হয়েছে এবং বড় হয়েছে একটি অ্যান্টি আওয়ামী লীগ ফ্যামিলিতে। সো আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই আমাদের পুরো জীবনটা গিয়েছে। 2018 থেকে কিছুদিনের জন্য হয়তো ব্যতিক্রম ছিল।
বাট আমার বেড়ে ওঠাটাও কিন্তু একটা অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্টের ভেতর দিয়ে। সো এটার এই যেহেতু এটার একটা কম্পিটিশনের মধ্যে, একটা প্রতিযোগিতার মধ্যে ছিলাম, তো আমি কিন্তু জানি যে আমাদের কম্পিটিশনে যারা ছিল তারা এই ধারণাটা কত শক্তভাবে ধারণ করে। আমি মনে করি না যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি শেষ হয়ে যাবে। আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন আসবে, যা পরিবর্তন দরকার সবই আসবে। কে হাল ধরবে? সেটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত। আমি তো আওয়ামী লীগের কেউ না, কোন নেতাই তো দেশে নেই, সবাই আত্মগোপনে আছে। কে হাল ধরবে বলে মনে করছেন? দেখেন আসলে সেটা আমি জানি না। এখন আমি কোনো নাম বলতে চাই না, বিকজ এটা আওয়ামী লীগের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। কিন্তু আওয়ামী লীগের না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আওয়ামী লীগের ভক্ত। সঙ্গে আওয়ামী লীগ এমন একটা এত পুরনো একটা রাজনীতি, তাদের শেকড় এত গভীরে যে তাদের নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে, এবং এটা কিন্তু ভালো। এই যে আপনি যে প্রশ্ন আমাকে করলেন যে কে হাল ধরবে, কেন আমাকে আপনাকে সবসময় উত্তর দিতে হবে যে কে হাল ধরবে? শুধুমাত্র হাতে গোনা 2টা 4টা 5টা 10টা 20টা 25টা সর্বোচ্চ 30টা, ওই 30টা পরিবার গত 54 বছর ধরে বাংলাদেশ পরিচালনা করে। এটা তো ঠিক না। আমি কোনো দলই না, আমি একটা ছোট্ট দল বিকল্পধারা। এখানেও মানুষ জানে নেতৃত্ব কে দিবে। এটা আমাদের জন্য লজ্জার না? মানে এটা একটা ক্লাসরুম। আপনি এইভাবে চিন্তা করেন যে আপনি একটা ক্লাসে ভর্তি হও, একটা কোর্স নিচ্ছেন, আপনি ক্লাসে ভর্তি হতে আসছেন, আমি আপনাকে বলে দিলাম ভর্তি হও, তুমি যত মেধাবী হও, যত হার্ডওয়ার্ক, যত কঠোর পরিশ্রমী করো, সেকেন্ড হতে পারবা, ফার্স্ট কিন্তু হইতে পারবো না। ফার্স্ট ডিসাইড করা আছে। ওই ক্লাসে আপনি ভর্তি হবেন? ওই কোর্সে আপনি যাবেন না? এখন বিএনপির ক্লাস বলেন, সেকেন্ড হইতে পারবেন, ফার্স্ট হইতে পারবেন না। আওয়ামী লীগের ক্লাস বলেন, সেকেন্ড হইতে পারবেন, ফার্স্ট হইতে, ওখানে তো সেকেন্ড হইতে পারবেন না ভাই। কারণ ওখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স থেকে আপনি 11, 12 হইতে পারবেন। আপনি বিকল্পধারার মতো ছোট্ট একটা কুড়ে ঘরের ক্লাস, এখানেও বলে ঠিক করা আছে। আমি মনে করি 24-এর অভ্যুত্থান আমার মধ্যে অন্তত বোধতাটা দিয়েছে, আমাকে একটা লজ্জার জায়গায় ফেলেছে। আমি একসময় বলতাম যে আই এম প্রাউড অফ মাই হেরিটেজ, কিন্তু আজকে যত যোগ্যতায় থাকুক আমি এই বিষয়ে লজ্জিত, আমার মাথা নত হয়ে যায়। আমি তো প্রিভিলেজ, আমি সুবিধাভোগী, এই সিস্টেমের সুবিধাভোগী। ইট ডাজেন্ট ম্যাটার আমার কি কোয়ালিটি আছে, কি কোয়ালিটি নাই। শ্রীনগরে 6.5 লক্ষ মানুষ একসময় কফিলুদ্দিন চৌধুরীকে ভোট দিছে, বদরুদ্দোজা চৌধুরীকে ভোট দিছে, বদরুদ্দোজা চৌধুরীকে ভোট দিছে। 80 বছরের ইতিহাস। হোয়াট ডাজ ইট ম্যাটার আমার কোয়ালিটি আছে নাকি কোয়ালিটি নাই? আমি তো প্রিভিলেজ, আমি তো সুবিধাভোগী। এবং সারা বাংলাদেশে আপনি তাকায় দেখেন, কয়টা পরিবার আপনি হাতে গোনা বলতে পারবেন, কিন্তু 8টা 10টা 15টা 20টা 25টা, 25টা পরিবার 20 কোটি মানুষের একটা দেশকে 54 বছর ধরে নেতৃত্ব দিয়ে আসতেছে। এর বাইরে আপনি চিন্তা করার কোনো সুযোগই আপনারও নাই। আপনি আমাকে প্রশ্ন করেন কে হবে এবার, বলেন তাহলে আওয়ামী লীগের? আপনাকে গুইনা ফিরে ওই 2, 4, 5 জনের নাম বলতে হয়। সো স্যাড। ইতিহাসের এত গভীরে শেকড়, যেই দলের এত গভীর, এত ঐতিহাসিক একটা রাজনৈতিক দল, সেখানে কে নেতৃত্ব হবে নিবে, এটা নিয়ে আমি আর আপনি 2 ব্যক্তি সিদ্ধান্ত নেই, আর কে? লেট দ্য পিপল ডিসাইড। 5 আগস্ট যখন শুনলেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন, বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে, তখন কি অবস্থায় ছিলেন? কেমন লাগছিল? আজকে বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হচ্ছে, 5 আগস্ট বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে। হ্যাঁ, এটার জন্য যারা ভেঙেছে আমি তাদেরকেও দায়ী করি না। এটা একটা বিস্ফোরণ। বিস্ফোরণের সময় না অনেক কিছু হয়। হ্যাঁ, এটা দিস ইজ কল দ্য হিট অফ দ্য মোমেন্ট। একটা 54 বছরের জমে থাকা রাগ, ক্ষোভ অনেক কিছুর উপর দিয়ে যায়। হ্যাঁ, আমার মনে হয় যে যারা এই কাজগুলো করেছিল তখন, তার একটা শুধু সেই তার নিজের রাগের বহিঃপ্রকাশ, এটা একটা জাতির রাগের বহিঃপ্রকাশ ছিল। আপনি 17 বছর ধরে 16 বছর ধরে একটা আপনার বানানো ইতিহাস, আপনার বানানো চেতনা মানুষকে স্কুলে মুখস্থ করেছেন। পাঠ্য বইয়ে। পাঠ্য বই শুধু না, আপনি যদি চিন্তা করে দেখেন যে স্কুলে যেমন খুশি তেমন সাজো, হ্যাঁ, যে বঙ্গবন্ধু সাজছে সে ফার্স্ট প্রাইজ পেয়েছে, বঙ্গবন্ধু সাজছে ফার্স্ট প্রাইজ দিবেন না, ওই টিচারের চাকরি চলে যাবে। তো আপনি যখন চেতনা বা বিশ্বাসকে চাপায় দেওয়ার চেষ্টা করেন, তখন একটা বিস্ফোরণ। আর বিস্ফোরণ যখন হয় তখন অনেক কাজ হয় যেগুলো অনুচিত, কিন্তু হয়। এটাই বাস্তবতা, অ্যাকসেপ্ট করতে হয়। হ্যাঁ, কিন্তু ইয়েস, এগুলো তো অবশ্যই, এগুলো কোনো ওই যেটা বললাম যে যেই একটা হিংসার রাজনীতি, একটা বিভেদের রাজনীতি থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে কি? তার মানে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকবে না। পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে কি ছিল? হিংসা ছিল, বিভেদ ছিল, ওগুলি তো থাকবে না বলেছি আমরা। সুতরাং এগুলি অবশ্যই 5ই আগস্টকে আমি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ মনে করি না। 5ই আগস্ট ছিল 16 বছরের সমস্ত বিক্ষোভ, রাগ, অভিমানের একটা বহিঃপ্রকাশ। তখন সেখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অহংকার করবার মতো কোনো বিষয় নাই। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। বাট এটা যে ঘটেছে এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। এটা হয়েছে মানে যখন জনগণ যখন ফুঁসে ওঠে তখন অনেক কিছু এরকম হয়। এটা বোঝার বোধ শক্তি যাতে রাজনীতিবিদদের হয়,
সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিয়ে আপনার মন্তব্য কি, আপনার মূল্যায়নটা কি? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী, একজন ব্রিলিয়েন্ট ইকোনমিস্ট, এবং এটা তো তার কাজ না। এবং উনি বারবার বলেছেন যে এটা তো আমার কাজ না, দেশ চালানো তো আমার কাজ না, রাজনীতি করা তো আমার কাজ না। কিন্তু অথচ তারপরও যেভাবেই হোক একটা উত্তপ্ত রাজনীতির বলয়ের মধ্যে এই প্রজন্ম তাকে নিক্ষেপ করেছে, তোমাকে দায়িত্ব নিতে হবে, কই যাবেন আপনি, দায়িত্ব নিয়ে যান, সেটা তো তার উপর চাপানো হয়েছে। এবং তিনি একেবারেই, এবং ওনার ইন্টারভিউগুলি যখন দেখে আমার কিন্তু খুব মজা লাগে, উনি এত সহজ সরল কথা বলেন, হ্যাঁ, এবং এটা কিন্তু ভালো, বিকজ উনি যে উনি বুঝিয়ে যে আমি কিন্তু রাজনীতিবিদ হইতে আসি নাই, সো ডোন্ট এক্সপেক্ট যে আমি রাজনীতিবিদদের মতো উত্তর দিব। এখানে উনি অভিনয় করছেন না, হ্যাঁ। তো সেই জায়গায় আমার মনে হয় যে তার যেই সিনসিয়ারিটি, অনেস্টি, এটা বোঝা যাচ্ছে। এটা কোনো সহজ কাজ নয়, উনি অত্যন্ত কঠিন একটা দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আমাদের একটু ধৈর্যের পরিচয় দেওয়া উচিত, কথায় কথায় সারাক্ষণ ব্যর্থতা না দেখে সহযোগিতা করা উচিত। কারণ এখানে সহযোগিতা করা আমার কথা, আমার ডক্টর ইউনূস সাহেবকে পছন্দ করার প্রয়োজন নাই। কিন্তু টেল মি, আজকে ডক্টর ইউনূস হাল না ধরলে কি হাল ধরতো, অবস্থাটা কি হইত? সো এমন কিছু সময় জাতির জীবনে আসে যখন আপনি পছন্দ না ধরেন একটা আপনি কঠিন আওয়ামী লীগের লোক, আপনি কঠিন বিএনপির লোক, হ্যাঁ, বদরুদ্দোজা চৌধুরীকে পছন্দ করেন না, কিন্তু কঠিন রোগ নিয়ে আপনি ডাক্তার সাহেবের কাছে আসেন, বিচুদি সাহেব যার কোনো ডাক্তার নাই, আপনার কোনো উপায় আছে তারা ভরসা না করে? এখন ডক্টর ইউনূস এই মুহূর্তে আমাদের হাল না ধরলে আমি মনে করি আমাদের এই যে বিপ্লবের স্বপ্ন, এতগুলো মানুষের জীবন দেয়া, এই সব কিছু ব্যর্থ হয়ে যেত। মূল্যায়ন যদি নাম্বার দিতে বলেন, কত নম্বর দিব রাষ্ট্র পরিচালনায়? রাজনীতিতে কোনো নাম্বার আমি তাকে দিব না, কিন্তু বলেই দিচ্ছি আমি রাজনীতি পরীক্ষা দিই না। কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এত অসহযোগিতার মধ্যেও উনি যে কাজটি করেছে, আমি যদি আমাকে নিজেকে প্রশ্ন করি আমি করতে পারতাম কিনা আমি জানি না। কতদিনের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে, যৌক্তিক সময় কতটুকু বলে মনে করছেন? আই ডোন্ট নো, এটা নির্ভর করে। হ্যাঁ, যৌক্তিক সময় কতদিন হওয়া উচিত? 3 মাসে হওয়া উচিত। সম্ভব সেটা? 1000 বার সম্ভব। 3 মাসে সম্ভব। সেটা যদি সম্ভব না হয়, তার দায়টা কার আপনাকে বুঝতে হবে। আপনি যখন রাষ্ট্র গঠনের কথা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছেন, আপনি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবার ঢেলে সাজানোর কথা বলছেন, আপনি যখন রাজনীতির চিন্তা চেতনায় পরিবর্তন আনার কথা বলছেন, আপনি যখন ক্ষমতার ভারসাম্যের কথা বলছেন, আপনি যখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে জনগণের সঠিক প্রতিনিধিত্ব সংসদে দেখতে যাচ্ছেন, আপনি যখন দুর্নীতি বন্ধের রাজনীতি দেখতে যাচ্ছেন, আপনি যখন ক্ষমতার দম্ভ অহংকার দেখানো বন্ধ করার রাজনীতি চাচ্ছেন, আপনি যখন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, ব্যক্তির শাসন না, দলের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, এই প্রতিটা জিনিসের জন্য আপনার দরকার একটা জিনিস, সেটা বলে রাজনৈতিক সদিচ্ছা। আপনার রাজনীতিবিদরা যদি রাজনৈতিক সদিচ্ছা দেখাইতে পারে, তাহলে 3 মাসে সম্ভব। আজকে যে 1 বছর 2 বছরের কথা কেন বলা হচ্ছে? বিকজ রাজনীতিবিদরা এইসব জায়গায় সদিচ্ছা দেখাতে পারছে না, যে আমি ক্ষমতায় যাব, আমার শাসন প্রতিষ্ঠা হবে। কিসের আইনের শাসন? সংস্কার আগে না নির্বাচন আগে একটি আলোচনা চলছে। বিএনপি একদিকে এক ধরনের কথা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একরকম বলছে, অন্তর্বর্তী সরকার আবার বলছে যে সংস্কার আগে জরুরি। আপনার কাছে কি মনে হয়? সংস্কার হচ্ছে পথ, যে পথ দিয়ে গিয়ে আমি একটা গন্তব্যে, আমার গন্তব্যটা কি? আমি একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমি আর ক্ষমতার দম্ভ অহংকার দেখতে চাই না। সেটা যদি আমার গন্তব্য হয়, সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমার কোনটা দরকার? যদি বলেন যা আছে এইভাবে একটা নির্বাচন হয়ে যাক, আমি কি গন্তব্যে পৌঁছাতে পারবো? সহজ প্রশ্ন, সহজ উত্তর। না, আমরা নির্বাচন করে আমরা সংস্কার করবো, আগে কারণে কেন? আমি আপনাকে বিশ্বাস করবো অন হোয়াট বেসিস? কোন ভিত্তিতে আমি আপনাকে বিশ্বাস করবো? আমাকে 3টা কারণ বলতে হবে যে আমি আপনাকে বিশ্বাস করবো। এই জন্য রাজনৈতিক দলগুলোই সংস্কার করে সাধারণত। করেনি কেন? আপনি একবার করেন নাই, ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আপনি দ্বিতীয়বার করবেন। আপনি দ্বিতীয়বারও করেন নাই, ক্ষমা করে দিলাম, তৃতীয়বার করবেন। বলছে ন্যাড়া নাকি 2 বার বেলতলায় যায় না। বাংলাদেশের ন্যাড়া 35 বছর ধরে শুধু বেলতলাই যাচ্ছে ভাই, আবার বেলতলায় যাবে, মাইনে নিতে হবে। আমার গন্তব্য চূড়ান্ত না করে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত না করে, জনগণের শাসন চূড়ান্ত না করে, নিশ্চিত না করে আমি মনে করি নির্বাচন হলে সেটা ভুল হবে। নতুন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি। এই বিষয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? তাদের রাজনৈতিক দল করার সিদ্ধান্ত? যে কারো রাজনীতি করার অধিকার আছে,
রাজনৈতিক দলটা হওয়ার পরেই সেটাকে মূল্যায়ন করা যাবে। এর আগে আমি কীভাবে বলবো রাজনৈতিক দলটা কি, তার উদ্দেশ্য কি, তারা একটা নতুন প্রচলিত রাজনীতির ধারার বাইরে তাদের রাজনীতি তারা কী অফার করছে এগুলো দেখতে হবে। দেখার পর তখন মূল্যায়ন করা যাবে। তবে এই যে দি আইডিয়া অফ ফর্মিং এ নিউ পলিটিক্যাল পার্টি ইজ ভেরি গুড, ভেরি পজিটিভ। আইডিয়া অফ ফর্মিং এ পলিটিক্যাল পার্টি উইথ ইয়াং লিডার্স ইজ ইভেন বেটার। ওইসব দিক থেকে চিন্তা করলে ইজ বিউটিফুল, ইজ বিউটিফুল। এটা স্বপ্নের মতো, কিন্তু সেই স্বপ্নটাকে তারা কতটুকু বাস্তব করতে পারবে সেটা তাদের নেতৃত্বের যোগ্যতার উপর নির্ভর করবে। আমি অনেক আশাবাদী, আমি কিন্তু মনে করি যে তারা পারবে। আমার এখনো সেই আশাটা আছে। এই সকল ছাত্ররা আপনাকে বঙ্গভবন ঢুকতে দেয়নি কেন? না, কে বলছে আপনাকে? হাউ ডু ইউ নো? কারা তাহলে? আপনি বলেন কারা? আমরা তো জানি যে ছাত্র। আপনি কিভাবে জানেন? তারাই বলে আসতেছে যে তারা কারা ছাত্র বলছে? জনতা। আজ পর্যন্ত কোনো ছাত্রদের কোনো স্টেটমেন্ট আছে এই ব্যাপারে? সো হাউ ডু ইউ ডিসাইড? সো দায়িত্ব কিন্তু শুধু রাজনীতিবিদদের না, হ্যাঁ, টু টেক আ রেসপন্সিবিলিটি। শুধুমাত্র আমার উত্তরে দায়িত্ববোধ থাকতে হবে না, প্রশ্নের মধ্যেও থাকতে হবে। আপনি কোন সিদ্ধান্তে বলেন যে এটা ছাত্ররা করছে? আমি তো দেখি নাই, আমি তো বলি না এটা সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করছে। কোথায়? আমি এতগুলি প্রেস কনফারেন্স করলাম, আমি এত কথা বলতেছি এই ঘটনার জন্য, কোন দিন কোন ছাত্র সংগঠন বা ছাত্ররা এটা নিয়ে কি কোনো কথা বলছে? হ্যাঁ, তাহলে কিভাবে বললেন? কোন রাজনৈতিক সংগঠন করছে আমি জানি না, আমি ধারণা করতে পারি, এবার আমি ধারণা শুধু বক্তব্য রাখি না, আই ডোন্ট নো। হ্যাঁ, এবার আমি এখানে দেখি নাই কোনো ছাত্রদেরকে এটা করতে। আর যারা করছে তাদেরকে আমি সমালোচনা, তাদের হয়তো আমার উপর রাগ ছিল ভাই, যদি আমার গাড়ি বাধা দেওয়ার পর তাদের যদি মন থেকে একটু রাগ কমে, তাহলে সেদিন একটা রাত তারা শান্তিতে ঘুমাইছে, ঘুমাক না, অসুবিধা কি? আমাকে বাধা দিয়ে যদি 10টা লোক শান্তিতে ঘুমায়, অসুবিধা নেই, তবু শান্তিতে থাকুক দেশ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আপনার আলোচনা হয়েছে, রাজনৈতিক দল আছে আপনার, সেই হিসেবে কোনো না, অনেক রাজনৈতিক দলই আমাদের সাথে করেছে। এখনো আলোচনা হয়নি। ওনারা আমাদেরকে নিয়ে খুব, আমি জানি না, আমাদেরকে না শেখ মানে এই বিগত যেই ফ্যাসিস্ট সরকারের বিরোধী শক্তি যারা, তাদের সাথে আলোচনা হচ্ছে। আমাদেরকে না ফ্যাসিস্ট সরকারের বিরোধী হিসেবে বারবার কিন্তু বলছে আওয়ামী লীগ, 14 দলের না জাতীয় পার্টি, আমাদের নাম বলে না। সো আমাদেরকে না ওইখানে রাখে যে আমরা ওই পক্ষের লোক, না আমাদেরকে আবার বিরোধী পক্ষে রাখে। অ্যান্ড এটা আমি তাদেরকে দোষ দিই না, আমাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে এই কনফিউশন তৈরি হয়েছে, এবং আমাদেরকে আমাদের কাজের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই কনফিউশন আস্তে আস্তে দূর করতে হবে। আই ডোন্ট ইভেন ব্লেম এনিবডি ফর দ্যাট। আমরাই তো ভুল করছি 18-তে। আমরা ভুল করার জন্যই তো আজকে এই সুযোগটা সৃষ্টি হয়েছে যে আসলে আমরা কি, আমরা আসলে কার। বিএনপির সঙ্গে আপনার সম্পর্ক কেমন এখন? খুব ভালো, ওয়ার্কিং রিলেশনশিপ। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক ভালো। মানে সম্পর্ক বলতে কি মিন করছেন? ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক? তারেক রহমানের সঙ্গে আপনার একটি বিবাদ আছে বলে মানুষজন। কে বলছে? কোথায় শুনছেন? এই যে আমরা বছরের পর বছর ধরে এক একটা বক্তব্যকে ধরে, হ্যাঁ, যেগুলির কোনো ভিত্তিই নাই। মানে যদি তারেক রহমান সাহেবের সাথে আমার কোনো বিরোধ থাকে, সেটা দুনিয়ার কেউ না জানুক, আমার তো জানতে হবে। কি বিরোধ? বিরোধটা কেন হবে? কোন একটা কারণে তো হইতে হবে। কি কারণে বিরোধ হয় মানুষের? যেমন যে বি চৌধুরী সাহেবের সাথে খালেদা জিয়ার বিরোধ ছিল কবে? উনি রাষ্ট্রপতি হওয়ার পরে। কি বিরোধ? ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? একটা মানুষ রাষ্ট্রপতি হওয়ার পরে এই দেশে কি আর কোনো এর চেয়ে বড় পদ আছে? উনি ষড়যন্ত্র করে এবার কি সম্রাট হবে? দেশে কি সম্রাট আছে? সাম্রাজ্য আছে? কেন ষড়যন্ত্র? কিসের বিরোধ? এগুলির উপর ভিত্তি করে, বানোয়াট ভিত্তিহীন বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে আমি মনে করি জাতীয়তাবাদী শক্তির উপর ভাঙন ধরানো হয়েছে। এর ফায়দা অন্য কেউ পেয়েছে, এবং এটা আমাদেরই ব্যর্থতা যে আমরা এই দূরত্ব সৃষ্টিতে আমরা নিজেরা হয়তো এগিয়ে আসি নাই। আমারও তখন বয়স কম ছিল, মাত্র 32 বছর বয়স, 30 বছর বয়সে এমপিএসি। তো আমিও আবেগে ছিলাম। হ্যাঁ, আপনি যেরকম 30 বছর বয়সে আমাকে এই প্রশ্ন করলে আমি তো অন্যভাবে উত্তর দিতাম, আজকে তো আমি সেভাবে উত্তর দিই না, তাই না? সো এস ইউ গ্রো, আপনার আস্তে আস্তে ম্যাচুরিটি বাড়ে, আমরাও বুঝি, অনেক কিছু বুঝতে পারি। আলোচনা হচ্ছে বিএনপির সঙ্গে, কথাবার্তা হচ্ছে কোনো ধরনের? আনুষ্ঠানিক কোনো আলোচনা হয় না। অনানুষ্ঠানিক তো সবার সাথে পুরো একটা ছোট্ট দেশ, ছোট্ট সমাজ, সবাই সবাইকে চেনে, সেটুকু আলোচনা হতে পারে, বাট ওরকম কিছু না। তো আমি মনে করি যে রাজনৈতিকভাবে যে আমাদেরকে মানে আপনার সাথে আমার জোট গঠন করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনার সাথে আমার মতের অমিল থাকতেই পারে, বা তারপর একটা রাজনৈতিক সম্পর্ক থাকতে হবে। প্রত্যেকটা দলের সাথে রাজনৈতিক কর্মকৌশল, একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকা উচিত। সেই জায়গাটা আমি প্রত্যাশা করি যে থাকবে। এবং আমি সত্যি, আমি এখন এই প্রশ্ন আমি সবাইকে করি, যে যারা বলে যে আপনার সাথে বিরোধ আছে, আমি বলি ভাই আমাকে একটু বলেন দিলে কি বিষয় বিরোধ, একটু কথা তো আমি জানি, জানতে তো হবে যে আমার কি বিরোধ, কেন বিরোধ, কোথায় বিরোধ, কি নিয়ে বিরোধ।
অন্তত জানলে আমি উত্তর দিতে পারতাম সত্য না মিথ্যা। আমি জানি আজ পর্যন্ত আমাকে না বিএনপির, না কোনো সাংবাদিক ভাইয়েরা, না কোনো রাজনৈতিক বিশ্লেষক আমাকে কেউ বলতে পারে না যে কি নিয়ে বিরোধ আছে। বিরোধ আছে ভাই, আপনার সাথে বিরোধ আছে। আমি জানি না, হয়তোবা বিরোধ এখন হয়তোবা ওনার মনের মধ্যে বিরোধ আছে। কেন আছে? ওই যে উনিও শুনছে বিরোধ আছে। বিরোধ আছে। আমিও 32 বছর বলছি, আমার বলছি আমিও বিরোধ আছে। জিজ্ঞেস করা উচিত ছিল ভাই কি বিরোধ, কেন বিরোধ? আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, নাগরিক কমিটির অনেক নেতাই বলছেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 বছর যে দুঃশাসন হয়েছে, সেই নেতৃত্বে যাদের হাতে রক্তের দাগ আছে, যারা মানে ক্যালকুলেটারে ধরে না এই পরিমাণ টাকা দুর্নীতি করছে, লুটপাট করছে, চুরি করছে, এই লোকগুলিকে চিহ্নিত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। আপনি একটা দলকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে পারবেন না। রাজনীতিক ব্যর্থ ফ্যাসিবাদী নেতৃত্বকে আপনি নিষিদ্ধ করতে হবে এবং সেটা একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে। কারণ বিচার প্রক্রিয়া স্বচ্ছ না হলে তারা বরং আরো সুবিধা পাবে এটার। তখন বলবে আমরা মজলুম। কারণ আমি শুনতে রাজি না যারা রাস্তায় যারা বাচ্চাদেরকে গুলি করে মারছে, 5 বছর তারা মজলুম হিসেবে দাঁড়ায়। ওদের সঠিক বিচার প্রক্রিয়ার ভিত্তিতে তাদের সবাইকে প্রমাণ করা যাবে যে তারা এই কাজ করছে। তো প্রমাণিত হলে তাদেরকে নিষিদ্ধ করেন, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করা আমার কাছে মনে হয় না, এটা বাস্তব মনে হয় না। আগামীতে নির্বাচন হলে নির্বাচনে অংশগ্রহণ করবেন? ইট ইজ ডিফিকাল্ট টু সে রাইট নাও। আগামীতে নির্বাচনটা কিভাবে হয়, সঠিকভাবে হয় কিনা, এবং তখন দলীয় সিদ্ধান্তের বাইরে তো হবে না। আমরা জানি যে আমাদের তো বিচৌধুরী সাহেব তো আমাদেরকে তার চলে যাওয়ার 3 সপ্তাহ পূর্বে যে 9 দফা নির্দেশনা দিয়ে গেছেন, সেই নির্দেশনার ভিত্তিতে দল পরিচালিত হলে ব্যক্তিতান্ত্রিক দল আর থাকছে না। সো এক ব্যক্তির নিয়ন্ত্রণে আর দল থাকছে না, একটা যৌথ নেতৃত্বের সৃষ্টি হচ্ছে বিকল্প ধারায়। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে সেভাবে সংগঠনকে রেডি করা হচ্ছে, সেভাবে গঠনতন্ত্র পরিবর্তন আনা হচ্ছে। সো আমাদের আর তখন দলে একজন প্রেসিডেন্ট থাকবে না, তখন হয়তো বা একজন এক্সিকিউটিভ থাকলে আরো 3-4টা চেয়ারম্যান থাকবে। প্রেসিডিয়ামের চেয়ারম্যান আলাদা হবে, অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান আলাদা হবে, ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান আলাদা হবে এবং সবগুলো এই সব মুখ্য ব্যক্তিদেরকে নিয়ে হয়তো একটা আলাদা একটা কাউন্সিল হবে, সেখানে সবার ভিটো পাওয়ার থাকবে। এক ব্যক্তির আন্ডারে এখন আর দল চলবে না। সো আমি আজকে দ্বারা যদি বলি হ্যাঁ নির্বাচন করবে, হয়তো আমি থাকবোই না এই 5 জনের মধ্যে একজন। হাউ ডু আই নো? আর আমি তো আপনাকে বলেছি যে আমি আমার ব্যক্তিগতভাবে যদি আমার ইচ্ছার কথা আজকে জানান, প্রবাবলি সমকাল ইজ দ্য ফার্স্ট নিউজ পেপার যেখানে আমার বলতে হচ্ছে, আমি লজ্জিত। খালেদা জিয়াকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং বলছেন যে এতদিন আপনি আওয়ামী লীগের সুবিধা নিচ্ছেন, এখন আবার বিএনপিতে সুবিধা নেওয়ার জন্য এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন। সুবিধা নিচ্ছে আমাকে বলতে হবে। বিভিন্ন ধরনের সুবিধা, আপনি এমপি হয়েছেন, তারপর হচ্ছে যে মামলা মোকদ্দমা থেকে আপনি রেহাই পেয়েছেন, জেল খাটতে হয়নি আপনাকে। সুবিধা কোথায় নিছি? মানে আমি অসুবিধা পাই নাই ইজ ওয়ান থিং। আমাকে যদি সুবিধাভোগী বলেন তাহলে বলতে হবে আমি কি সুবিধা নিছি, বলতে হবে না? আমি নির্বাচনের পর দিন থেকে অ্যাজ এ জার্নালিস্ট, আপনি আমাকে কোথাও দেখছেন? আওয়ামী লীগের কোনো সভা সমাবেশে দেখছেন? আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য দেখছেন আমাকে? এমন আমি টিভির লাইসেন্স দিছে, আমার ব্যাংকের লাইসেন্স দিছে? বলেন। ট্যাক্স ফ্রি গাড়ি কিনছি, এমপি হিসেবে প্লট পাইছি, কোথায় সুযোগ সুবিধা পাইছি? আমি আওয়ামী লীগের সাথে, আপনি আওয়ামী লীগের জোটভুক্ত ছিলেন, আমাকে মাথা নিচু করে স্বীকার করতে হবে ইয়াস ছিলাম, ভুল সিদ্ধান্ত ছিল রাজনীতি। কিন্তু সুবিধাভোগী বললে আমাকে বলতে হবে কি সুবিধা নিছি। আওয়ামী লীগের বিরোধিতা যারা করে আন্দোলন করেছে এদের মধ্যে অনেক কিছু সুবিধা নিচ্ছে। মাইবি চৌধুরী সুবিধা নেই এখন না, কোনো আমলই নেয় নেই, কোনো আমলই নেয় নেই। উনি লন্ডন যাচ্ছেন এবং 7 বছর পর তার সন্তানের সাথে দেখা হবে, আফটার 7 ইয়ার্স। যেই সন্তানের সাথে আপনাদের কথায় বিরোধ আছে আমার, আমি মনে করি না, আপনাদের কথায় বিরোধ আছে, তার সাথে 7 বছর পর দেখা হবে একটা মায়ের সাথে তার সন্তানের। আমি মাত্র 5 মাস আগে, 3 মাস আগে আমার বাবাকে হারাইছি। সো আমি একটা ওই আবেগ থেকে আমি একটা স্ট্যাটাস দিছি। এখানে রাজনীতি কেন থাকতে হবে? তারপর এখানে মানুষ রাজনীতি খোঁজে। বিএনপিকে খুশি করতে চাই না ভাই, বিএনপিকে খুশি করতে চাই না, আমার বিএনপিকে খুশি করার কোনো দরকার নেই। আমি বিএনপির জোটে গিয়ে এমপি হতে চাই না। তরুণদের মাঝে আপনি খুব বেশ জনপ্রিয়
তাদেরকে কোনো বার্তা দিতে চান কিনা এবং অন্তর্বর্তী সরকারকে কোনো বার্তা দিতে চান কিনা? অন্তর্বর্তী সরকারের জন্য বার্তা থাকবে যে আমি ওনাদের কষ্ট সবচেয়ে বেশি বুঝি। কারণ ওনারা এসছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য, ওনারা এসছেন রাষ্ট্র সংস্কারের জন্য, ওনারা এসছেন বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য। মাত্র 5 মাস হয়েছে না? 5 মাসে তো হালুয়া টাইট করে ফেলছে আমাকে, এবং এই 5 মাসে ওনাদেরকে টিকে থাকার জন্য কিন্তু ছোটখাটো কম্প্রোমাইজ করতে হয়েছে না? একটু চিন্তা করেন যে বিকল্প রাজনীতি প্রতিষ্ঠার জন্য 20 বছর বিকল্প ধারা ঠিক আছে, কম্প্রোমাইজ করতে হয়েছে না? আপনি তো 5 মাস পারছেন মাত্র ভাই। চিন্তা করেন তো আপনাকে 20 বছর টিকে থাকতে হবে বিকল্প রাজনীতির কথা বলে। ইটস নট এন ইজি জব। সো ওনারা যে একটা কঠিন সময় অতিক্রম করছেন এটা আমরা বুঝি। ইনশাল্লাহ যদি নিয়ত পরিষ্কার থাকে, ইমান মজবুত থাকে, আল্লাহ তাআলা ওনাদের সহায়তা করবেন, মানুষ ওনাদের সাথে থাকবে। আর নতুন প্রজন্মকে বলবো যে তারা যে রাষ্ট্রের মালিকানা যেবার ক্লেম করে ফেলছে, এখান থেকে সরে আসার কোনো জায়গা নেই। এখন সরে আসলে কিন্তু মহা বিপদ। ইউ ক্লেমড ওনারশিপ, ইউ আর দি ওনার অফ দিস কান্ট্রি। আমাদের যত ব্যর্থতা ছিল সেই ব্যর্থতাকে শিক্ষা নিয়ে নতুনভাবে এগিয়ে যাবে তরুণ প্রজন্ম, এটা আমি বিশ্বাস করি। এবং আমি সমস্ত রকম সহযোগিতা তাদের জন্য সবার থাকা উচিত, যে যার জায়গায় আছে সেখান থেকে সহযোগিতা থাকা উচিত। তাদের কি ভুল হচ্ছে সেগুলো সমালোচনার মধ্যে তাদের যে পরিবর্তন করবে সেখানে সহযোগিতা করা উচিত। কিন্তু ভুল হচ্ছে বলে তাদেরকে সরাই দিয়া আবারও পুরানো ডাকাত দল, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। অতএব তাদের কাছেও একই বার্তা থাকবে যে নিয়ত পরিষ্কার রাখো, আল্লাহর সাথে সংযোগ স্থাপন করো, অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো, সামনের দিকে এগিয়ে যাও। ইনশাল্লাহ আল্লাহ তাআলা সহায় হবে, বাংলাদেশের সমস্ত মানুষ তাদের পাশে থাকবে। জনাব মাহবুবী চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমকাল সংলাপে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।